Good morning, my dear boys of class 4. Welcome back to my another class. This is Shravani Mojumdar, your English second paper instructor on behalf of St. Gregory's High School and College. Boys, I hope all of you are fine and I am also fine. So today I am back to you with a very uncommon topic, that is discussion on confusing topics. This is first class on this topic. That means boys, you still have some confusion regarding some topics. That's why today I am going to discuss on that topics. And today I want to talk to you something in Bangla, and also I request all the parents, please listen to me. For all of your better understanding, I am going to say something in Bangla. Okay? আজকে আমি কিছু কনফিউজিং টপিক আছে যেটা নিয়ে তোমাদের এখন পর্যন্ত কনফিউশন রয়েই গেছে, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি সব প্যারেন্টসদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের সিলেবাসে আমি দুটো টপিক দিয়েছিলাম রিটেন পার্ট থেকে। একটা ছিল একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম আস্কিং পারমিশন টু দ্য প্রিন্সিপাল ফর আ মাল্টিমিডিয়া ক্লাসরুম, আর একটা লেটার দিয়েছিলাম ডেসক্রাইবিং ইয়োর ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ নিউ ক্লাস। এই লেটার এবং অ্যাপ্লিকেশনটা আমি যে দিয়েছি, এরকম কোনো কথা নেই যে আমি যেটা দিয়েছি সেটাই এক্সামে লিখতে হবে। তার মানে আপনারা যদি চান আরও ইজি ল্যাঙ্গুয়েজে তাদেরকে শেখাতে পারেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই সেন্টেন্সগুলো কারেক্ট থাকতে হবে এবং সেখানে গ্রামাটিক্যাল সব কিছু কারেক্ট থাকতে হবে। আমি লেটার এবং অ্যাপ্লিকেশানগুলো দিয়েছি একটা স্ট্যান্ডার্ড লেভেল অনুযায়ী। তো কিছু কিছু স্টুডেন্টসের ক্ষেত্রে হয়তো সেটা আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হচ্ছে অথবা সে বুঝতে পারছে না কিংবা মেমোরাইজ করতে প্রবলেম হচ্ছে। সেক্ষেত্রে আপনি কিছু লাইন যদি চান স্কিপ করতে, সেটাও করতে পারেন, কিংবা আপনি যদি মনে করেন যে আরও অন্য কোথাও থেকে আপনি ইজি ল্যাঙ্গুয়েজে কোনো লেটার বা অ্যাপ্লিকেশন লিখতে পেরেছেন, সেক্ষেত্রে আমি চাইবো যে আপনি ওটাই শেখান, আমার কোনো সমস্যা নেই, ইভেন আমারও সমস্যা নেই, এবং আমার যে কো টিচার আছে রিমা মিসেরও কোনো সমস্যা নেই। আই থিঙ্ক আপনারা সবাই এখন ক্লিয়ার হয়েছেন। আর আমি কিন্তু কখনোই বলিনি যে আমি যেটা দিয়েছি সেটাই শিখতে হবে। রিটেন পার্টটা সম্পূর্ণভাবে আপনাদের হাতে, আপনারা যেভাবে শেখাবেন সেভাবেই শেখাতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা ব্যাপার আছে, সেটা রিটেন পার্টের এসে আছে, এসেতে আছে লকডাউন অ্যাট হোম আর টিচার্স ডে। এই দুটো এসে আমি আর লিখে দিচ্ছি না, যেহেতু আমি লিখে দেওয়ার পর আপনারা কনফিউশনে পড়ে যান আসলে কি এটা শেখাবেন না অন্য কিছু শেখাবেন। সেক্ষেত্রে আমি চাইবো আপনারা সবাই যার যার মতো করে এই এসেগুলো কালেক্ট করে ওদেরকে শিখিয়ে ফেলেন এক্সামের আগে। তার মানে আমি চাচ্ছি যে রোজার মধ্যে বা ঈদের আগেই এই দুটো টপিক আপনারা কমপ্লিট করে ফেলেন, লকডাউন অ্যাট হোম অ্যান্ড টিচার্স ডে। অবশ্যই সেটা 150 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে হতে হবে। একটা স্টুডেন্টস কোনোভাবেই একটা এসে তার চেয়ে বেশি লিখতে পারবে না। কিছুটা বেশি লিখলে কোনো সমস্যা নেই, কিন্তু একটা স্টুডেন্ট যেন এরকম না হয় যে 7-8 পৃষ্ঠা যাবৎ সে একটা এসে লিখেছে। ক্লাস 4-এর জন্য আসলে এত লেখার কোনো দরকার নেই। অবশ্যই আপনি ওয়ার্ডটা মেনটেন করার চেষ্টা করবেন, যেভাবে এখানে ডিরেকশন সিলেবাসে দেওয়া আছে 150 থেকে 200 ওয়ার্ডসের মধ্যে এসেগুলো কমপ্লিট করতে হবে, এবং আমি চাচ্ছি যে আপনারা ওভাবেই ওদেরকে শিখিয়ে নেন। আর এই দুটো টপিক আমি দিচ্ছি না, যেহেতু আমি দেওয়ার পরে আপনারা কনফিউজড হয়ে যান যে আসলে মিসেরটা শেখাবো নাকি আরেকটু ইজি করে শেখাবো। তাই এই রেসপন্সিবিলিটিটা আমি আপনাদের দিয়ে দিলাম, আপনারা নিজেদের মতো করে কালেক্ট করে এগুলো শিখিয়ে নেন। আর একটা ব্যাপার যদি আমার সাবজেক্ট রিলেটেড কোনো প্রবলেম থাকে, কোনো কিছু বুঝতে কোনো অসুবিধা হয় বা অন্য কোনো সমস্যা থাকে, আমি চাইবো যেহেতু আমি আপনাদেরকে আমার ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনারা ডিরেক্ট আমার কাছেই সমস্যাটা বলেন যে আসলে আপনারা কি সমস্যা ফেস করছেন। যদি আমাকে না বলেন সেক্ষেত্রে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে আপনারা কি সমস্যা ফেস করছেন। সেই জন্য আমি চাচ্ছি যে আমার সমস্যাগুলো, যেহেতু এই সাবজেক্টে এখন আমি ক্লাস নিচ্ছি, অন্য কোনো টিচার কিন্তু এটার কোনো সলিউশন করতে পারবে না, যেহেতু ক্লাসগুলো আমি নিচ্ছি। তাই আমি চাচ্ছি যে আপনারা যে কোনো সমস্যায় আমাকে ফোন দেন, আমি অবশ্যই কথা বলবো এবং 100% চেষ্টা করব সলিউশন দেওয়ার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরেকটা কথা বলি, আমি বিশ্বাস করি যে একজন সচেতন প্যারেন্টস পারে
একটা স্টুডেন্টসের ভালো রেজাল্ট কিংবা ভালো পারফরমেন্স এনে দিতে। সেজন্য প্যারেন্টসদেরকে একটু সচেতন হতে হবে যে হচ্ছে আসলে স্টুডেন্টসরা ভালোভাবে শিখছে কিনা। যেহেতু ওরা এখন স্কুলে আসতে পারছে না, তো আমরা তো এটা ডিরেক্টলি অবজার্ভ করতে পারছি না। এই দায়িত্বটা আপনাদের একটু নিতে হবে যে আসলে ওরা ভালোভাবে শিখতে পারছে কিনা বা কোন জায়গায় ওরা সমস্যা ফেস করছে। আমি বিশ্বাস করি যে কেয়ারফুল প্যারেন্টস অবশ্যই পারে একটা ভালো স্টুডেন্ট বা একজন ভালো মানের স্টুডেন্ট তৈরি করতে, তাদের রেজাল্ট ভালো করতে হেল্প করতে। সেজন্য অবশ্যই আমি আপনাদের হেল্প চাই। আর আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসকাশন অন কনফিউজিং টপিকস পার্ট 1। আমাদের কিছু কনফিউশন কিন্তু রয়ে গেছে, যেমন হচ্ছে আপনার কাউন্টেবল আনকাউন্টেবল নাউনে আছে, আবার আইডেন্টিফাইং যে নাউনগুলো আছে, যেমন মাঝে মাঝে স্টুডেন্টসরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর কমন নাউনের মধ্যে মিক্স আপ করে ফেলছে। সেজন্য আজকের ক্লাসটা আমি নিব হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউনের উপরে, আর নেক্সট ক্লাসটা আমি নিব হচ্ছে নাউনের যে কনফিউজিং পার্টগুলো আছে সেটার উপরে। আমি আশা করব সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, এবং না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন। আজকে আমি এই টপিকটার উপরে ক্লাস নিচ্ছি, নেক্সট ডেতে হচ্ছে নাউনের উপরে ক্লাস নিব। আর এই মান্থে আসলে আমি আর কোনো নিউ টপিক স্টার্ট করব না, নেক্সট মান্থে আমি নিউ টপিকে যাব। তার আগে আমি চাচ্ছি যে স্টুডেন্টসদের যে টপিকগুলোতে কনফিউশন আছে সেগুলো যেন ওদের কনফিউশনগুলো দূর হয়, তারপরে হচ্ছে আমি নিউ টপিকে যাব। আশা করি সবাই আমাকে হেল্প করবেন, আপনাদের হেল্প আমার খুবই দরকার। আর এক্সামের যে ব্যাপারগুলো আছে, আমি যখন এক্সাম নেই আমি তো বলেছি যে আমি আপনাদেরকে আনসারগুলো দিয়ে দিব, সেই অনুযায়ী আপনারা চেক করে কষ্ট করে হচ্ছে তখন সাবমিট করতে হবে। আর কেউ আছেন যারা হচ্ছে সাবমিট করার সময় আমি যখন আনসারগুলো দেই তখন হচ্ছে আনসারটা কারেক্ট করে তারপরে হচ্ছে আপনারা সাবমিট করেন। এটা আসলে ঠিক না, যেহেতু হচ্ছে ওরা অনেক ছোট, ওদের সামনে যদি আপনি এই কাজটা করেন তখন কিন্তু ওরা ভুলটাই শিখবে। আমি আশা করব আপনারা কেউ আর এই কাজটা করবেন না, মানে ইনকারেক্ট আনসারটা কারেক্ট করে দিয়ে কেউ আর এক আনসার আপলোড দিবেন না। সে যদি কম পায় তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু সে যখন দেখে যে আপনি এই কাজটা করছেন বা তাকে এই কাজটা করতে হেল্প করছেন, তখন কিন্তু সে ভুলটা শিখছে এবং আপনার কাছ থেকেই সে কিন্তু একটা ভুল কাজ শিখে ফেলছে। তো এটার দায়ভার কিন্তু আপনারই, অবশ্যই সবাই এটা মাথায় রাখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আজকে আমি একটু বাংলায় বলেছি যেন সবাই বুঝতে পারেন, আর আজকের কিছু ডিসকাশন আমি একটু বাংলায়ও করব যাতে স্টুডেন্টসরা ভালোভাবে বুঝতে পারে। আর এই টপিকগুলো তো বারবার আলোচনা করা যাবে না, সেজন্য আজকের মধ্যে আমি চেষ্টা করব যে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন নিয়ে যে কনফিউশনগুলো আছে সেগুলো দূর করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ বয়েজ অ্যান্ড থ্যাংক ইউ মাই ডিয়ার প্যারেন্টস। Please listen to me and take out your copy. Now you have to write what is countable and uncountable noun and how to identify them. Actually, you already know the definition of countable or uncountable noun. Okay, now I'm going to show you some examples and their exceptions. Okay, so identify the countable and uncountable nouns from the given sentences. In the first sentence you can see rice is our staple food. Staple means main. Okay, so the answer will be rice uncountable. We know that we can't count the rice. Okay, আমরা যখন বাজার থেকে রাইস কিনি সেটা কিন্তু আমরা কাউন্ট করতে পারি না, সেজন্য হচ্ছে রাইসটা হবে uncountable. Okay, then number 2, we eat bread in the morning. So we know that bread is an uncountable noun. So when there is no measurement, that means হচ্ছে ব্রেডের আগে কোনো মেজারমেন্ট দেওয়া থাকে না, অনলি সিম্পল শুধু ব্রেড সম্পর্কে বলা হয়ে থাকে, সেক্ষেত্রে ব্রেড আনকাউন্টেবল নাউন। নাম্বার 3, give me a piece of bread. In this sentence you can see that I have written a piece of bread. তার মানে হচ্ছে আমার কতটুকু ব্রেড দরকার আমি কিন্তু এখানে মেনশন করে দিয়েছি, সেজন্য এখানে ব্রেডটা কাউন্টেবল হবে। কারণ হচ্ছে আ পিস অফ ব্রেড কিন্তু তুমি কাউন্ট করতে পারছো, ইউ ক্যান কাউন্ট দ্য
piece of bread. That's why in this sentence bread will be countable noun. Okay, so what is the difference when there is no measurement? তার মানে হচ্ছে যে পরিমাণটা আমার দরকার সেটা যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে সেটা আনকাউন্টেবল হবে, আর সেই আনকাউন্টেবল নাউনের আগে আমি যদি কোনো মেজারমেন্ট দিয়ে দেই সেক্ষেত্রে সেটা কাউন্টেবল নাউন হবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। in the sentence number 2 you can see that we eat bread in the morning, so there is no measurement how much bread do you want or how much bread you eat. So this is a simple sentence, and as bread is uncountable you have to write here uncountable. But in this sentence, give me a piece of bread, here you have said that you need a piece of bread. That's why here bread will be countable. So in the exam you have to read the whole sentence. এক্সামে যখন আমরা আনসার করব তখন অবশ্যই আমাদের পুরো সেন্টেন্সটা পড়তে হবে। শুধুমাত্র ব্রেডের নিচে আন্ডারলাইন আছে তার মানে ব্রেডটাকে আমি আনকাউন্টেবল লিখে দিব তা কিন্তু না। আমি পুরো সেন্টেন্সটা পড়ে দেখব যে এখানে কোনো মেজারমেন্ট দেওয়া আছে কিনা। মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাণটা যদি নির্দিষ্ট করে দেওয়া থাকে সেক্ষেত্রে সেটা কাউন্টেবল, আর যদি কোনো পরিমাণ না দেওয়া থাকে সেক্ষেত্রে যেই নাউনগুলো আনকাউন্টেবল আমরা জানি সেগুলো আনকাউন্টেবলই হবে। ওকে, number 4, milk is nutritious for our health. So in this sentence milk is uncountable because there is no measurement. Okay, then number 5, the news of his father's death is shocking. So news, we know that news is an uncountable noun. Okay, so here news will be uncountable. Number 6, I eat an egg every day. So we know that egg is a countable noun, that's why here will be egg countable. Okay, and also there is a measurement n, and if there is no measurement that is no problem actually. Okay, you can write egg or eggs for countable. Number 7, I bought some eggs from the shop. So eggs here countable because you can count how much or how many eggs you have bought from the shop. মানে হচ্ছে একটা আমরা জানি যে কাউন্টেবল হয় যেহেতু এর শেষে একটা প্লুরাল ফর্ম এস আছে। আমরা জানি যে যেগুলোর শেষে প্লুরাল ফর্ম এস সেগুলো হচ্ছে নর্মালি কাউন্টেবল হয়, তবে এক্ষেত্রে ব্যতিক্রমটা হচ্ছে নিউজের শেষে দেখো এস আছে, এস থাকা সত্ত্বেও নিউজটা হচ্ছে আনকাউন্টেবল। তাহলে এই ছোট ছোট ব্যাপারগুলো শিখতে হবে এবং জানতে হবে। শুধুমাত্র যে আমাদের এক্সামে আসবে সেজন্যই আমরা শিখব তা কিন্তু না, আমরা আমাদের নিজেদের জানার জন্য এগুলো শিখব। এক্সামে যে আমি এগুলো দিব এরকম কোনো কথা নেই, কিন্তু আমি চাচ্ছি যে তোমরা এগুলো শেখো, যেহেতু ক্লাস 5-এ গেলে তোমাদের এগুলো ফেস করতে হবে। তাই এখন থেকে যদি তোমরা এটা শিখে রাখো তাহলে সেটা তোমাদের জন্য খুবই ভালো হয়। ওকে, তাহলে হচ্ছে দেখো নর্মালি আমরা জানি যে যদি সেটা কাউন্টেবল হয় সেক্ষেত্রে অবশ্যই তার একটা প্লুরাল ফর্ম থাকে, আর আনকাউন্টেবলের কোনো প্লুরাল ফর্ম নাই, তার মানে হচ্ছে শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম হবে। সেক্ষেত্রে ব্যতিক্রমটা হচ্ছে নিউজটার শেষে এস থাকলেও সেটা কখনোই প্লুরাল না, সেটা হচ্ছে সিঙ্গুলার, আর সেটা হবে আনকাউন্টেবল নাউন। আর এগ বা এগস যেটাই থাকুক সেটা হচ্ছে কাউন্টেবল, সেজন্য আমরা সেটা কাউন্টেবল লিখব। ওকে, দেন নাম্বার 8, I love to eat cheese. So you know that we can't count the cheese, that's why cheese will be uncountable here. Then number 9, give me a piece of cheese. So you can see that in this sentence I have mentioned the measurement, a piece of cheese. দেখো এখানে আ পিসের নিচে কিন্তু আন্ডারলাইন নাও থাকতে পারে এক্সামে, শুধু দেখা গেল যে চিজের নিচে আন্ডারলাইন আছে, কিন্তু তোমাকে পুরো সেন্টেন্সটা পড়তে হবে যে সেন্টেন্সে আসলে কি বলেছে। যদি সেন্টেন্সে তোমাকে পরিমাণটা বলে দেয় সেক্ষেত্রে সেটা কাউন্টেবল হবে। নর্মালি চিজটা আনকাউন্টেবল, কিন্তু এই আনকাউন্টেবল নাউনগুলোর আগে আমরা যদি কোনো পরিমাণ ইউজ করি, মানে হচ্ছে যে জিনিসটা তোমার দরকার সেইটুকু পরিমাপ আমরা উল্লেখ করে দেই, সেক্ষেত্রে সেটা কাউন্টেবল হয়ে যায়। ওকে, নাম্বার 10, I brush my teeth with toothpaste. So we know that toothpaste cannot be counted, that's why toothpaste is uncountable here. Then number 11, I love to eat sandwiches. So here is a plural s, and we also know that we can count sandwich, that's why sandwich will be countable here. Number 12, mother is kneading flour. So flour মানে হচ্ছে এখানে ময়দা,
আমরা জানি যে আমরা হচ্ছে ফ্লাওয়ার কাউন্ট করতে পারি না, সেজন্য ফ্লাওয়ারটা এখানে আনকাউন্টেবল নাউন হবে। ঠিক আছে? আচ্ছা, সো দিস ইজ আনকাউন্টেবল নাউন। এবং আমি আবারও বলছি, কখনো কখনো আনকাউন্টেবল নাউনগুলো কাউন্টেবল হয় সেটার আগে যখন টিচার পরিমাপটা বলে দিবে, লাইক আ পিস অফ, আ প্যাকেট অফ, ওকে, আ বটল অফ, আ গ্লাস অফ, এই টাইপের যদি কোনো মেজারমেন্ট দেওয়া থাকে আনকাউন্টেবল নাউনের আগে, সেক্ষেত্রে সে নাউনগুলো আমরা কাউন্টেবল লিখব। অবশ্যই সেটার নিচে আন্ডারলাইন থাকবে না, সেক্ষেত্রে তোমাকে পুরো সেন্টেন্সটা পড়তে হবে। ইউ হ্যাভ টু রিড দ্য হোল সেন্টেন্সেস। অ্যান্ড ওয়ান মোর থিং, আই এম নট টিচিং ইউ অনলি ফর দ্য এক্সাম। ওকে, আমি শুধুমাত্র এক্সামের জন্য পড়াচ্ছি না তোমাদের, আমি চাচ্ছি যে তোমরা এই বিষয়গুলো শেখো, সেজন্যই আমি এটা আবার ডিসকাস করছি। আশা করি সবাই এটা এবার মনোযোগ দিয়ে জানবে। ওকে, দেন নাম্বার 13, হি গেভ মি সাম মানি। So money is uncountable. Okay, you have to remember that always money will be uncountable. Number 14, he gave me 100 taka or dollar or rupee. So you have to know that ইউনিট অফ মানি মানে হচ্ছে টাকার, আমরা যে জানি যে মানির যে ইউনিট আছে টাকা, ডলার বা রুপি, এক এক দেশে এক একটা নাম থাকে, সেগুলো হচ্ছে কাউন্টেবল। ওকে, সো ইফ দেয়ার ইজ টাকা, ডলার অর রুপি ইন আ সেন্টেন্স, দ্যাট উইল বি কাউন্টেবল। ওকে, দেন নাম্বার 15, I have planted some plants. Okay, so plants are countable because we can count the plants. Plants মানে হচ্ছে চারা গাছ, আমরা জানি যে চারা গাছগুলো আমরা কাউন্ট করতে পারি, সেজন্য plants হবে এখানে countable. Then number 16, paper is made from bamboo. So you know that paper cannot be countable, that's why that will be uncountable. Then number 17, he gave me a piece of paper. So you can see the difference here. নাম্বার 16-এ আমি শুধুমাত্র বলেছি পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বো, এখানে আমি কোনো পরিমাপ উল্লেখ করিনি। I haven't mentioned any measurement here, but in number 17 I have said he gave me a piece of paper. In this sentence I have mentioned the measurement, that's why here paper will be countable. Okay, number 18, furniture increase the beauty of a home. So furniture is uncountable, you have to remember that furniture is always uncountable. Number 19, he sat on a sofa. So you can see that sofa is also a part of furniture, but if I say furniture that will be uncountable, and if I say sofa that will be countable, and this is also for chair, table and etc. Okay, তার মানে হচ্ছে ফার্নিচার যখন আমি বলবো তখন সেটা আনকাউন্টেবল, কিন্তু আমি যখন সোফা, চেয়ার, টেবল আর যেই ফার্নিচারগুলো আছে মানে সিঙ্গেল যে নেমগুলো আছে তখন আমি যেটা ইউজ করব সেক্ষেত্রে সেটা হয়ে যাবে কাউন্টেবল। নাম্বার 20, হানি ইজ সুইট। হিয়ার হানি ইজ আনকাউন্টেবল, কারণ হচ্ছে হানিকে গুনা যায় না, হানিকে পরিমাপ করতে হয়। উই হ্যাভ টু ওয়েট দ্য হানি। ওকে, দেন নাম্বার 21, আই লাভ টু ড্রিঙ্ক স্যুপ। সো স্যুপ ইজ আনকাউন্টেবল বিকজ উই ক্যান্ট কাউন্ট দ্য স্যুপ। Okay, so if I said or give me a bowl of soup, that time soup will be countable. মানে হচ্ছে প্রত্যেকটা আনকাউন্টেবল নাউনের আগেই তুমি যদি পরিমাপটা উল্লেখ করো, if you use the measurement before the uncountable noun becomes the countable noun. Okay, then number 22, I have 10 chickens. So in your last exam you have some confusion regarding chickens. Okay, so এখানে দেখো I have 10 chickens, এখানে চিকেন্সের পরিমাণটা উল্লেখ করা আছে, আর চিকেন্স বলতে এখানে যে লাইভ হেন্সগুলোকে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে চিকেন্সটা কাউন্টেবল। ওকে, যখন লাইভলি কোনো অ্যানিমাল, চিকেনকে যখন লাইভলি অ্যানিমাল বলা হবে সেক্ষেত্রে চিকেন্সটা কাউন্টেবল। নাম্বার 23, I love to eat chicken. In this chicken sentence, chicken is a raw material. মানে হচ্ছে চিকেনটা এখানে মিট হিসেবে ইউজ করা হয়েছে, মুরগির মাংস, সেজন্য হচ্ছে এখানে চিকেনটা আনকাউন্টেবল। So what is your duty, boys? Your duty is to read the whole sentence and then you have to understand what is the meaning of the word and sentence.
প্রথমে আমাদের পুরো সেন্টেন্সটা পড়তে হবে, পড়ে আমাদের দেখতে হবে যে আসলে এখানে মিনিংটা কি বলেছে। চিকেনস বলতে কি এখানে লাইভলি অ্যানিমাল বুঝিয়েছে, নাকি হচ্ছে চিকেন বলতে এখানে মুরগির মাংসকে বুঝিয়েছে। আর নর্মালি যদি আমি শুধুমাত্র কোনো সেন্টেন্স না দিয়ে শুধুমাত্র চিকেন দেই বা চিকেনস দেই, সেক্ষেত্রে তুমি কাউন্টেবল বা আনকাউন্টেবল যে কোনো একটা লিখতে পারো, তবে বেটার তুমি কাউন্টেবল লিখো। লাস্ট এক্সামে আমি আনকাউন্টেবল দিয়েছিলাম, কোনো সমস্যা নেই। যারা যারা হচ্ছে যাদের নাম্বার দেওয়া হয়নি বা যাদের বাবা মা নাম্বার কেটে দিয়েছে, আমি তাদেরকে নাম্বার বাড়িয়ে দিব, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। তাহলে চিকেন যখন আমি কোনো সেন্টেন্স ছাড়া যখন চিকেন দিব, সেক্ষেত্রে তুমি কাউন্টেবল লিখো, কোনো সমস্যা নেই, ওকে। আর যখন সেন্টেন্সটা আমি দিব, সেক্ষেত্রে তোমাকে সেন্টেন্সটা পড়ে দেখতে হবে যে এখানে চিকেন বলতে কি বুঝিয়েছে, ওকে। দেন 24, I can see the stars in the sky. Now another one, ওকে। সো স্টার্স, আমরা নর্মালি আকাশে যত স্টার্স আছে সেটা কিন্তু আসলে কাউন্ট করা যায় না, সেটা আনকাউন্টেবল। কিন্তু তুমি যতটুকু দেখো, মানে আমি হচ্ছে যখন হচ্ছে আর্থের মধ্যে মানে আকাশের মধ্যে আমি তাকিয়ে যতটুকু স্টার্স দেখি, সেটা যদি আমি চাই কিছুটা হলেও গুনতে পারবো, মানে স্টার্সগুলো 1 2 3 এভাবে করে কাউন্ট করা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা স্টার্সটা কাউন্টেবল। তার মানে হচ্ছে তোমার এক্সামে বা তুমি যখনই স্টার বা স্টার্স এই ওয়ার্ডগুলো পাবে, সেটা সবসময় তুমি কাউন্টেবল লিখবে। যাদের যাদের নাম্বার দেওয়া হয়নি লাস্ট এক্সামে, বাবা মা নাম্বার কেটে দিয়েছে কারণ আমি স্টার্সটা আনকাউন্টেবল দিয়েছিলাম, তাদেরকে আমি নাম্বার দিয়ে দিব, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই বয়েজ। So you need not worry about that, okay. So this is all about countable and uncountable noun. এই নাউনগুলোর আমি যত রকম এক্সেপশন আছে আমি আজকে দেখালাম। এটাই যে এক্সামে আসবে এরকম কোনো কথা নাই, এরকমও হতে পারে যে আমি কোনো এক্সেপশান ইউজ করছি না, আমরা নর্মালি যে সেন্টেন্সগুলো আছে সেটাই ইউজ করছি। কিন্তু তোমাদের জানার জন্য যে কেন এটা কাউন্টেবল হচ্ছে আর কেন এটা আনকাউন্টেবল হচ্ছে, সেজন্য হচ্ছে আজকের ক্লাসটা আমি নিয়েছি। আমি আশা করি তোমাদের সব রকম কনফিউশন দূর হয়েছে। আর আজকের ক্লাসে আমি অনেকখানি বাংলা ইউজ করেছি, তোমরা সবাই যেন ভালোভাবে বুঝতে পারো, ঠিক আছে বয়েজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ক্লাস, অ্যান্ড ইন মাই নেক্সট ক্লাস I will discuss on noun again, okay, based on your confusing topics. Thank you boys, and today I am going to upload some translation, that is translate into Bangla, okay. You have to translate the sentence from English to Bangla, and you have to learn 50 translation in this term. I hope you can do it. They are so easy, and I have collected the picture from Google. So if you face any spelling mistake or any প্রবলেম, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। মানে হচ্ছে গুগল থেকে আমি যেহেতু পিকচারটা ডাউনলোড করেছি, সেক্ষেত্রে তোমাদের কোনো ভুল চোখে পড়তে পারে, সেটা অবশ্যই আমাকে জানাবে। আর যারা যারা আমার ক্লাস দেখছো, প্যারেন্টসরাও দেখছেন, আপনাদের সবাইকে বলবো যে আপনারা সবাই অনেক সহযোগিতা করছেন, সেজন্যই এত দূর আসতে পারছি, আমরা ভালোভাবে ক্লাস নিতে পারছি, ওদের এক্সাম নিতে পারছি, সব কিছুই আপনাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আশা করি আমার কথাগুলো সবাই খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং এভাবেই করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।